হ্যালো, হ্যালো। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বছরের শেষ ক্লাস থেকে ইংরেজি বর্ষের। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। বলছি যে ইংলিশ বছরের শেষ ক্লাস। জি স্যার। শোনা যায়? শোনা যায়। হ্যাঁ, আসতে? জি স্যার। জি স্যার, খুবই এখনো আস্তে আসতে? শোনা যাচ্ছে। এখনো আসতে? না স্যার স্যার, আগে এখন থেকে এখন একটু শোনা যায় জোরে। আচ্ছা আচ্ছা। সময়টা খুব, এই বছরটা অনেকেরই মানে গোটা দুনিয়ার জন্য খুব একটা ভালো গেল না। দীর্ঘদিন তোমরা ক্লাস থেকেও মানে ফর্মাল ক্লাস থেকে অনেকটা অনুপস্থিত, তাই না? এবং কবে যে এটা স্বাভাবিক পরিস্থিতি হবে সেটাও বলা হচ্ছে না। ক্লাসটা শেষ করে, তাই না? কবে যে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও আমরা নিশ্চিত না। তবে যাই হোক, আমাদের এরই মধ্যেই সবকিছু যেভাবে চলতেছে সেভাবে আমাদের চালাইতে হবে। আমার আমার পোর্শনের লেকচার মোটামুটি আজকে শেষ করে দেবো আমি একেবারেই। আজকে খুব সংক্ষিপ্ত একটা দুটো স্লাইড বাকি ছিল মেটাবলিজম। তো তোমরা কি কুইজ দিতে চাও নাকি অ্যাসাইনমেন্ট দিতে চাও? স্যার অ্যাসাইনমেন্ট। স্যার অ্যাসাইনমেন্ট। আর কিন্তু মাত্র দুইজনের অভিমত স্যার গেল। স্যার সবাই সবাই অ্যাসাইনমেন্টে চাই। অ্যাসাইনমেন্ট দেই স্যার। কারণ পরীক্ষায় তো স্যার আরাম। স্যার আমরা রেজ হ্যান্ড করি অ্যাসাইনমেন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা রেজ হ্যান্ড করি কে কে অ্যাসাইনমেন্ট দিতে চাই। আচ্ছা। বলতেছি যে কোশ্চেন পরীক্ষায় তো আর সহজ না, কারণ তোমার এখন তো না পড়েও পরীক্ষা দেওয়া যায় অনলাইন সিস্টেমে। স্যার অ্যাসাইনমেন্ট করলে ওটা নিয়ে অনেকদিন ঘাটাঘাটি করে সুন্দর করে দিতে পারবো, আর কুইজে তো সবাই চূড়ান্ত করে পরীক্ষা দিতে পারে, সেটাতে তো কোনো লাভ হবে না। ঠিক। জি স্যার, অ্যাসাইনমেন্টই ভালো। স্যার অ্যাসাইনমেন্টেই দেন, আমরা একটু শিখতে চাই এরকম। এখন তোমাদের কাছ থেকে তোমরা একটা প্রস্তাবনা দাও যে কি টপিকস এর উপরে অ্যাসাইনমেন্ট হতে পারে। এরকম কারো কোনো আইডিয়া আছে যে আমরা ডাইজেশন মেটাবলিজম আর থার্মাল রেগুলেশন এটা পড়তে যে আমাদের মনে হচ্ছে যে এই লাইনের অ্যাসাইনমেন্টটা হলে ভালো হেল্পফুল হতে পারে, এরকম কোনো আইডিয়া আছে কারো? আমার কোশ্চেন বুঝতে পারতো? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। কোন লাইনের অ্যাসাইনমেন্ট হলে ভালো হয়? আমরা একটা পড়ার সময় একটা বিষয় আলাপ করতেছিলাম, তোমরা মনে আছে কিনা, বিশেষ করে ডাইজেশনের ক্ষেত্রে। ইনফ্যাক্ট তোমাদের এইবার লেকচার নিতে যে আমি বিষয়টা আমার মাথার ভিতরে বেশি ঢুকছে যে আমরা যখন একটা মাছকে খাওয়াচ্ছি সেই ফিডের মধ্যে আমার কি কি সোর্স আছে নিউট্রিশনের, এবং পার্টিকুলারলি যে মাছকে খাওয়াচ্ছি সেই মাছের মধ্যে ওই পার্টিকুলার সোর্স অফ নিউট্রিশনটা তোমার হজম করার ক্যাপাসিটি আছে কিনা, তাই না? তোমরা 1 মিনিট একটু লাইনে থাকো।
তো নাদের সরি, আমি এটা খুব গুরুত্বপূর্ণ বাট আমি ধরতে চাচ্ছিলাম না, বারবার ফোন করতেছিল। তো এখন যেটা বলতেছিলাম যে আমরা এই বিষয়টা খুব মানে এখনো এরকম কম্প্রিহেন্সিভ স্টাডি বা ফাইন্ডিংস নাই যে আমরা যে মাছগুলোকে খাওয়াচ্ছি সেই মাছগুলোর ফিজিওলজি সিস্টেমটাতে বেসিক্যালি কি কি ধরনের তার ডাইজেশন সিস্টেমে কি কি এনজাইমস আছে এবং সেইগুলি পারফেক্টলি তোমার আমরা যে ফিড পার্টিকেল গুলো খাওয়াচ্ছি তার ভিতরে যে কম্পোজিশন গুলো আছে সেগুলো কতটুকু সাকসেসফুলি ডাইজেশন করতে পারছে। কারণ বিভিন্ন গবেষণায় দেখা যায় যে এরকম রিপোর্ট আসতেছে মাছের খাবার হিসেবে যেগুলো আমরা ব্যবহার করি তার 30% বা 40% অ্যাবিউজড হয়, মানে একদম আনডাইজেস্টেড অবস্থায় আবার এটা বেরিয়ে আসে। তো সেই ধারণা থেকেই আমরা যদি এরকম একটা অ্যাসাইনমেন্ট চিন্তা করতে পারি যে তোমার অ্যাভেলেবিলিটি অথবা কম্পোজিশন অ্যাভেলেবল ইন দি কমার্শিয়াল ফিডস অ্যান্ড ডাইজেস্টিবিলিটি অফ বাংলাদেশি মানে কমন ফিশেস, বাংলাদেশি কালচারেবল অ্যাকোয়াকালচারেবল স্পেসিস। তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো কিনা যে অ্যাভেলেবিলিটি অফ nutrition in commercial feed with its digestibility for commercial aquaculture species। আমি তোমাদেরকে এটা লিখে দিব না ইয়েতে। স্যার স্লাইড দেখতে পাচ্ছি না। না স্লাইড আমি এখনো দেইনি, স্লাইড আমি যাইনি। আমি বলতেছি যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটাতে আমি ব্যক্তিগতভাবে এভাবে চিন্তা করছি যে অ্যাভেলেবিলিটি অফ composition or nutrition in commercial aqua feed with its digestibility or digestibility actually তার এনজাইম বা এগুলো আসবে with its digestibility for commercially aquaculture species in Bangladesh। বাংলাদেশে যে মাছগুলোকে কমার্শিয়ালি অ্যাকোয়াকালচার করা হচ্ছে সেই মাছের জন্য যে ফিডগুলো আমরা ব্যবহার করি সেই ফিডের নিউট্রিশন কম্পোজিশন এবং তার ডাইজেস্টিবিলিটি নিয়ে এটা তোমরা হয়তোবা হুবহু বাংলাদেশি ম্যাটেরিয়ালস নাও পেতে পারো, বাট বাংলাদেশি গ্রুপ অফ স্পেসিসকে বেস করে যেরকম তেলাপিয়ার ক্ষেত্রে অনেক স্টাডি পাবা, তোমরা পাঙ্গাসের ক্ষেত্রেও ক্যাটফিশ হিসেবে হয়তো অনেক ফাইন্ডিংস পাবা, ইন্ডিয়ান কিছু স্টাডি হয়তো পাওয়া যেতে পারে, ইন্ডিয়ান মেজর কাজ। তো মূলত স্পেসিস ফোকাস করতে পারো রুই, কাতলা, মিরিগেল, তেলাপিয়া আর পাঙ্গাস। এই 5টা স্পেসিসকে টার্গেট করতে পারো যে এই 5টা স্পেসিসের জন্য কি ধরনের ফিড কমার্শিয়ালি অ্যাকোয়া ফিড ব্যবহার করা হচ্ছে এবং সেই অ্যাকোয়া ফিডগুলোর কম্পোজিশন, পাশাপাশি তাদের ডাইজেস্টিবিলিটি রিপোর্ট, মানে তারা আসলে কি লেভেলে কত পার্সেন্ট ডাইজেশন করতে পারে। তো এটা তোমাদেরকে জাস্ট আমি একটা ব্রিফ করলাম মানে অ্যাসাইনমেন্ট সম্পর্কে। আমি টাইটেলটা ক্লাসের পরে আমি একটা টাইটেল তোমাদেরকে লিখে দিব, বাট কন্টেন্টসটা এরকম হবে যে কমার্শিয়াল অ্যাকোয়া ফিডের নিউট্রিশনাল অ্যানালাইসিস মানে কম্পোজিশন, কি কি ধরনের কম্পোজিশন এখানে থাকে, পাশাপাশি তোমার আমাদের যে মাছগুলোতে আমরা ব্যবহার করছি খাবার হিসেবে সেই মাছের কি ধরনের ডাইজেশন সিস্টেম, দ্যাট মিন ডাইজেশন ক্যাপাসিটি বা ডাইজেস্টিবিলিটি বা তাদের এনজাইম কেমন আছে, কোন ধরনের এনজাইম তাদের আছে এবং কোন ধরনের ফিডগুলো তারা কম্পোজিশন গুলো সাকসেসফুলি ডাইজেশন করতে পারে। এই ধরনের একটা অ্যাসাইনমেন্ট তোমরা মাথায় রাখো। আমি টাইটেলটা আবার তোমাদেরকে ঠিক করে দিব, তোমরা একটু লম্বা সময় নিলেও অসুবিধা নাই, কিন্তু এইটা সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকা দরকার। তাতে একটু বেশি যদি সময় নাও সেটাও সমস্যা নেই, কিন্তু পেজ লিমিটটা তো মানে ফিক্স না। অনেক সময় 2-3 পেজেও অনেক গুড ইনফরমেশন থাকে, আবার অনেক সময় 20 পেজেও দেখা যায় যে এক্সট্রাক্ট করার মতো তেমন কোনো মেসেজ থাকে না। তো বিষয়টা এরকম না যে তোমার অবশ্যই পেজ বলুন 10টা বা 20টা এরকম হতে বা 30টা হতে হবে এরকম না, বাট মেসেজ যেন ক্লিয়ার থাকে। তুমি অল্প লিখো
কিন্তু আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা যেন আমাদের ধারণার মধ্যে থাকে। তো আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আমরা গত ক্লাসে আলাপ করতেছিলাম যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর, যে ফ্যাক্টরস গুলো স্যালিনিটিটা মানে আমাদের মেটাবলিজমকে ইনফ্লুয়েন্স করে, তার ভিতরে আমরা অনেকগুলো ফ্যাক্টরের কথা বলেছিলাম, জেনেটিক্যাল, ফিজিওলজিক্যাল, এনভায়রনমেন্টাল। তো লাস্ট লেকচারে আমরা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। আমরা এর আগে স্যালিনিটির আগে আমরা অক্সিজেনের ইফেক্ট আমরা দেখেছি, টেম্পারেচারের ইফেক্টটা দেখেছি। স্যালিনিটির ক্ষেত্রে আসলে স্পেশালি তোমার ফ্রেশ ওয়াটার অথবা ম্যারাইন ওয়াটার স্পেসিসের ক্ষেত্রে তাদের মেজর কোনো রোল প্লে নাই, কারণ তারা অলরেডি তারা পার্টিকুলার একটা মানে তোমার স্টেবল এনভায়রনমেন্টে আছে। কিন্তু প্রবলেমটা যেটা হয় বা ইফেক্টটা যেটা আমরা দেখতে পারি যখন মাইগ্রেটরি স্পেসিস, মাইগ্রেটরি ফিশ, ফর এক্সাম্পল ইলিশ, টুনা, এই ধরনের মাইগ্রেটরি স্পেসিস যখন তোমার তার পরিবেশ পরিবর্তন করে, ম্যারাইন ওয়াটার থেকে কোস্টাল, কোস্টাল থেকে ফ্রেশ, আবার ফ্রেশ থেকে কোস্টাল, কোস্টাল থেকে ম্যারাইন ওয়াটার, এই পরিবেশ যখন পরিবর্তন হয় তখন তার ভিতরে একটা কিঞ্চিত পরিবর্তন দেখা যায় মেটাবলিজমের অ্যাক্টিভিটিতে, এবং সেটা ডিপেন্ড করে কত হাই ভেরিয়েশন। যদি 7.5% ফর এক্সাম্পল স্যালিনিটি ধরো সে 0 থেকে 7.5%-এর মধ্যে গেল, আবার 7.5 থেকে সে 15-এ গেল, আবার 15 থেকে 30 পিপিটিতে গেল, তখন তার স্ট্যান্ডার্ড মেটাবলিজমের একটা ইফেক্ট দেখা যায়। এবং সেটা 7.5 পিপিটিতে লোয়েস্ট, 15-এ স্যালিনিটি তোমার এলিভেটেড কম্পেয়ার টু দ্যাট 7.5, তার থেকে আরেকটু বেশি হবে স্ট্যান্ডার্ড মেটাবলিজম, 30 পিপিটিতে আরো বেশি। তো সিমিলারলি যখন সে ম্যারাইন ওয়াটার থেকে তোমার আবার ফ্রেশ ওয়াটার আসে, এই ভেরিয়েশনটা মানে প্লাস মাইনাস, প্লাস হতে পারে মাইনাসও হতে পারে 7.5%, সেই একই রেটে স্ট্যান্ডার্ড মেটাবলিজমটা খুব মিনিমাম একটা ইফেক্ট তাদের উপরে পড়ে। সো বেসিক্যালি salinity doesn't have any impact role in terms of the metabolism for especially for fresh water or marine water species, বাট যখন তারা মাইগ্রেশন করে তোমার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন করতেছে, তখন কিন্তু তাদের এই ইয়েটা দেখা যায়, তোমার এই পরিবর্তনটা দেখা যায় কিছুটা মেটাবলিজমের ক্ষেত্রে, বিশেষ করে স্ট্যান্ডার্ড মেটাবলিজমের ক্ষেত্রে। এবং আমরা জানি যে ক্যাটাবলিক এটা মোটামুটি আমাদের ফ্যাক্টর গুলো শেষ, বাট ওভারঅল আমরা যে মেটাবলিজমের বিষয়গুলো দেখলাম সেটাকে যদি আমরা সামারাইজ করি, মূলত 3টা মানে স্টেজে ক্যাটাবলিক রিয়াকশনসটা হিউম্যান বা অ্যানিমাল বা ফিশের বডিতে হয়ে থাকে, যেটা আমরা অলরেডি ডিসকাশন করেছি। এটা জাস্ট সামারাইজ, যে প্রথমে আমরা বলেছি যে লার্জ অর্গানিক মলিকিউলস গুলো লাইক প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, লিপিড, এগুলো তোমার স্মলার কম্পাউন্ডে পরিণত হচ্ছে, এটা ফার্স্ট স্টেজ। দেন বিল্ডিং ব্লক প্রিকারশন গুলো, মলিকিউলস গুলো, স্মলার মলিকিউলস গুলো, তারা এটাকে সেল তাদেরকে রিসিভ করে এবং এদেরকে আরো বেশি স্মলার মলিকিউলস লাইক অ্যাসিটাইল কোএনজাইম, তারপরে তোমার এই ধরনের মানে স্মলার মলিকিউলস এর কনভার্সন হয়, তারা কিছু এনার্জি রিলিজ করে। থার্ড স্টেজে ফাইনালি ক্যাটাবলিজম কভার্স ইনটু দি সাইক্লিক অ্যান্ড সাইকেল উইথ দি ফর্মেশন অফ অনলি 3 প্রোডাক্ট, এবং শেষে আমাদের কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এনার্জি উৎপাদন হয়। এটা আসলে ওভারঅল তোমার আমাদের যে ক্যাটাবলিক রিয়াকশনসটা অ্যানিমাল বডিতে হয়ে থাকে, সেই অ্যানিমাল বডির ক্যাটাবলিক রিয়াকশনসের তোমার এই মেজর একটা ধাপ, সেই ধাপগুলোকে ফলো করে এটা মূলত হয়ে থাকে। এরপরে আমরা আরো একটু ডিটেলস বলা হয়েছে যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তারা কি ধরনের প্রোডাক্ট তৈরি করে, ট্রাইফসফেট অর পাইরুভেট, ফ্যাটের ক্ষেত্রে অ্যাসিটাইল কোয়ে, প্রোটিনিয়ল কোয়ে এবং গ্লিসারল, প্রোটিনের ক্ষেত্রে অক্সালো অ্যাসিটেট, অ্যাসিটাইল কোয়ে, আলফা কিটোগ্লুটারেট, ফিউমারেট এবং সাকসিনেট। এবং এটা ফাইনাল অক্সিডেশনটা যেটা হয় কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এবং রিলিজিং দি রিমেইন 2/3 অফ দি এনার্জি, 3/2 এনার্জি এই পদ্ধতিতে তোমার প্রোডাকশন হয়। তো এটা ছিল আমাদের মেটাবলিজমের লাস্ট
তোমার লেকচার, এবং আমার নেক্সট লেকচার থেকে হয়তো তোমাদের সাক্ষাৎ কন্টিনিউ করবে। তো যেটা আবারও যেটা আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা আমরা যে অ্যাসাইনমেন্টটা থিঙ্ক করতেছি সেই অ্যাসাইনমেন্টটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হইতে পারছো কিনা, যে মূলত কম্পোজিশন or nutritional composition in commercial aquafeed with its digestibility for different commercial aquaculture species. এখন কি তোমাদের এটা নিউট্রিশনাল, সরি TIO, দেখা যাচ্ছে টাইটেলটা? জি স্যার। Nutritional composition in commercial aquafeed with its digestibility for different commercial aquaculture species. তো ডিফারেন্ট কমার্শিয়াল aquaculture species এর ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা স্পেসিফাই করে দিতে পারি, তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, অথবা রুই কাতলা মিরিগেল থেকে নিতে পারো, সিলভা মানে বিগের হতে পারে, বাট ওভারঅল এদিকে ইন্ডিয়ান মেজর কাপকে ধরো আর রুই কাতলা এই তেলাপিয়ার পাঙ্গাসটাকে কনসিডার করো, কারণ পাঙ্গাসকে ক্যাটফিশের মোটামুটি ওইগুলো চলে আসবে। আর সাথে তুমি শিরিনকে নাও, পিনাট শিরিন, বুঝছো, বাগদা যেটা স্পেশালি। তাহলে আমি একটু লিখে দিই, হ্যাঁ, স্পেসিস কি কি হতে পারে। কমার্শিয়াল অ্যাকুয়াকালচার স্পেসিস বলতে যেটা বোঝাচ্ছে, কমার্শিয়াল স্পেসিস বলতে IMCS, এটা বুঝো তো? IMCS স্যার ইন্ডিয়ান মেজর স্যার। তেলাপিয়া, পাঙ্গা এন্ড শ্রিম। IMCS বুঝো তো? ইন্ডিয়ান স্যার, মেজর কাপ, যেটা Indian রুই major কাতলা major মিরিগেলকে আমরা carps। ইন্ডিকেশন করা হয় এক। হ্যালো, শোনা যাচ্ছে? কমার্শিয়াল অ্যাকুয়াকালচার স্পেসিস ক্ষেত্রে তোমরা এই কমার্শিয়াল অ্যাকুয়াকালচার স্পেসিসের ক্ষেত্রে তোমরা এইগুলোকে কনসিডার করবা যখন তুমি এই বেসিক্যালি এই অ্যাসাইনমেন্টটা করতে যাবা। তখন ইন্ডিয়ান মেজর কাপ, তেলাপিয়া, পাঙ্গাস, শ্রিম এই কয়টা স্পেসিসকে কনসিডার করে তার যে কমার্শিয়াল ফিড এবং ফিডের কম্পোজিশন এবং তার ডাইজেস্টিবিলিটিটা এইভাবে ফোকাস করবা। হ্যাঁ, বুঝতে পারছো? স্যার আমরা তো স্যার মেইন ফোকাস Hello? করব বাংলা স্যার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার, একটা স্যার কথা বলতে চাইছিলাম। বলো স্যার মানে স্যার আমরা মেইন ফোকাস করব স্যার আমরা বলো যে বলো। কমার্শিয়াল যে ফিশ স্পিসিস গুলো আছে এগুলোর স্যার মানে আমাদের যে দেশে কমার্শিয়াল ফিড গুলো পাওয়া যায় এগুলোর মাধ্যমে এগুলো ডাইজেশনটা কেমন হয় এটাই তো নাকি স্যার? হ্যাঁ, আমি বলতেছি যে আমাদের স্পেসিফিক আমরা তো ফিড ওভারঅল ব্যবহার করা হয় মার্কেটে বা লিটারেচারও তুমি পাবা। তুমি যদি ক্যাট ফিশের ফিড একরকম, তার প্রোটিন পার্সেন্টেজ, তেলাপিয়ার ফিড একরকম, তার প্রোটিন পার্সেন্টেজ, দ্যাট মিনস ওভারঅল অন্যান্য কম্পোজিশনও কম বেশি ভেরিয়েশন আছে। এরপরে ইন্ডিয়ান রুই কাতলা মিরিগেল কাপ জাতীয় মাছের ক্ষেত্রেও এক ধরনের কম্পোজিশন ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে এই যে ডিফারেন্ট কম্পোজিশন মাছের ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহার করা হচ্ছে এবং তাদের ডাইজেস্টিবিলিটিটা কেমন, এইগুলোকে তোমার এই মূলত অ্যাসাইনমেন্টের মধ্যে কভার করতে হবে। যে ওভারঅল ফিড কম্পোজিশন কি কি ব্যবহার করা হয়,
দেন তোমার সেই ফিড কম্পোজিশনের মধ্যে স্পেসিফিক শিল্পের মধ্যে কি ব্যবহার করা হয়, ক্যাটফিশে কি ব্যবহার করা হয়, পাঙ্গাসের ক্ষেত্রে এবং কার্প জাতীয় মাছের ক্ষেত্রে। তারপরে তাদের ডাইজেস্টিবিলিটি সম্পর্কে কি ধরনের লিটারেচার আছে, স্টাডি করেছে, বিভিন্ন গবেষণা পেপার তোমরা পাবা। ফর এক্সাম্পল ডাইজেস্টিবিলিটি অফ অমক, এই জিনিসগুলো তুমি তখন তোমরা ইজিলি জানতে পারবে, বুঝছো? জি স্যার। এইটাই তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে কভার করতে হবে। বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যালো, বুঝতে পারছি স্যার। মানে অ্যাসাইনমেন্ট সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? অ্যাসাইনমেন্ট সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলতে হবে। স্যার কোনো পেজ লিমিট আছে কি? না নাই, পেজ লিমিট নাই কোনো, নো পেজ লিমিট। স্যার কবে সাবমিশন করতে হবে? হ্যাঁ, কতদিনের মধ্যে দিতে পারবা বলো? তোমরা বলো। স্যার সময় বাড়ায় দেন, আমরা আস্তে ধীরে করব। 2 সপ্তাহ। স্যার 20 তারিখের পর দেই। আচ্ছা ঠিক আছে, দাও 20 তারিখেই দাও তাহলে, 20 দিন। স্যার কত মার্কের অ্যাসাইনমেন্ট এটা স্যার? ওকে, মার্কস পরে, তুমি আগে অ্যাসাইনমেন্ট করো, মার্কস নিয়ে ওরে ধর কিছু নেই। তবে অবশ্যই ইভালুয়েশনের পার্ট হিসেবে যেহেতু এটা ব্যবহার করা হচ্ছে, মার্কিং তো থাকবেই, তাই না? হ্যালো, শোনা যায় না? জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। তো ঠিক আছে, তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে লেকচার শিটগুলো দিয়ে দিয়েন। হ্যাঁ, লেকচার শিট তো সবই দিয়ে দেওয়া আছে, শুধু এটা বাকি আছে, এটা দিয়ে দেবো। ওকে, তোমরা এই টাইটেল গুলো লিখে রাখছো? টাইটেল এবং স্পেসিসের নাম ছবি উঠে রাখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আদাব স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।